আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। সর্বাধিক পরীক্ষায় সর্বোচ্চ ১২০২ জন শনাক্ত। করোনায় আক্রান্তের সংখ্যা ২০,০০০ ছাড়ালো, আরও ১৫ মৃত্যু। অন্তিম শয়নে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। স্বাস্থ্যবিধি মেনে আজিমপুরে দাফন, দেশজুড়ে শোকের ছায়া। প্লাজমা থেরাপি অনুমোদন, বাড়ছে করোনার সংক্রমণ। নমুনা সংগ্রহের বুক বাড়ানোর পরামর্শ। জিনোম সিকোয়েন্সে ৭৪ দেশের তালিকায় বাংলাদেশ। গবেষণা এগিয়ে নিতে সংযোগ স্থাপনের তাগিদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ১১টার ২১শে সংবাদের সাথে রয়েছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও যা থাকছে। করোনায় ২ মাস আয়হীন বিমান, ক্ষতি সামাল দিতে হাজার কোটি টাকার ঋণ। একদিনের সর্বাধিক পরীক্ষায় সর্বোচ্চ ১২০২ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ২০,০০০ ছাড়িয়ে গেল। একদিনে ১৫ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা ২৯৮, আর নতুন করে ২৭৯ জন সুস্থ হওয়ায় এই সংখ্যা এখন ৩,৮৮২। ঢাকা সিটি ও বিভাগে আক্রান্তের হার কিছুটা কমলেও বেড়েছে চট্টগ্রাম বিভাগে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের জাতীয় অধ্যাপক গতকাল যিনি ইন্তেকাল করেছেন। স্বাস্থ্য বুলেটিনের শুরুতেই শ্রদ্ধা জানানো হয় জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানের প্রতি। আমরা তার বিধি আত্মার শান্তি কামনা করছি। পরে তুলে ধরা হয় কোভিড বিষয়ক নানা পরিসংখ্যান। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বে থাকা অধ্যাপক নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় ৪১টি ল্যাবে সর্বাধিক ৮,৫৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১,২০২ জন করোনা পজিটিভ। মৃত ১৫ জনের মধ্যে ৮ জন নারী। সংক্রমণের ৬৮তম দিনে আক্রান্তের সংখ্যা ২০,০০০ ছাড়ালো, আর নতুন ২৭৯ জন সুস্থ ৩,৮৮২ জন। গত ২৪ ঘণ্টায় আমাদের মৃত্যু হয়েছে ১৫ জনের এবং এ পর্যন্ত ২৯৮ জন। আইসোলেশনে নেওয়া হয়েছে ২৫৯ জনকে। মোট আইসোলেশনে আছেন ১,৪৭৯ জন। ঢাকা সিটি ও ঢাকা বিভাগে করোনা আক্রান্তের কিছুটা কমেছে, তবে চট্টগ্রামে সংক্রমণ বেড়েছে বলে জানানো হয় বুলেটিনে। ঢাকা সিটিতে ৫৮.১১% এবং ঢাকার বিভিন্ন জেলার মধ্যে ২১.৪৩% বেড়ে যাচ্ছে। চট্টগ্রাম ডিভিশনে ৮.৪৭%, ময়মনসিংহ সেখানে ৩.৫০%, এরপর রংপুর ২.৫৩%, সিলেট ১.৫৪%, রাজশাহী ১.৩৯% এবং বরিশাল ১.১০%। মানসিক শক্তি ধরে রেখে পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলারও নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মনোবল বাড়াতে হবে প্রত্যেকেরই, যারা ঘরে কোয়ারেন্টাইনে আছেন, যারা আইসোলেশন আছেন, যারা আক্রান্ত হয়েছেন। স্মৃতি মণ্ডল, ২১শে টেলিভিশন, ঢাকা। চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানী আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। স্বজন শুভানুধ্যায়ীদের অশ্রুসজল চোখে শেষ বিদায় জানান এই অভিভাবক তুল্য শিক্ষাবিদকে। বাকিটা জানাচ্ছেন মফিউর রহমান। সকালে জাতীয় পতাকায় আচ্ছাদিত ডক্টর আনিসুজ্জামানের মরদেহ আনা হয় আজিমপুর কবরস্থানে। স্বাস্থ্যবিধি মেনে চলে দাফনের সব প্রক্রিয়া। প্রথমে গার্ড অফ অনার দেওয়া হয় এই বীর মুক্তিযোদ্ধাকে। তখন বিউগল চারপাশকে আরও শোকাচ্ছন্ন করে তোলে। পরে স্বাস্থ্যবিধি মেনে জানাজা অনুষ্ঠিত হয় এই ভাষা সৈনিকের। স্বজন ছাড়াও জানাজায় শরীক হন সংস্কৃতি প্রতিমন্ত্রী, বাংলা একাডেমির মহাপরিচালক সহ শুভানুধ্যায়ীরা। পিতার রুহের মাগফিরাত কামনা করেন তার ছেলে। গতকাল উনি মারা যাওয়ার সময় পর্যন্ত আমি কোনো উপসর্গ দেখি নাই আর কি। একটু সামান্য কাশি টাশি ছিল সেই, কিন্তু সকালবেলা জ্বর এসেছিল, ওটাই প্রথম সিমটম। স্বজন ও ভক্ত অনুরাগীরা বলেন, এমন মানুষের চলে যাওয়া দেশের জন্য অপূরণীয় ক্ষতি। একজন মানুষ অনেক বড় বড় কাজ করতে পারে জীবনে, এটা সত্যি কথা, কিন্তু একটা বড় মাপের মানুষ হওয়া কাজের সঙ্গে খুব ডিফিকাল্ট জিনিস।
তো মামা ছিলেন সেরকম একটা মানুষ। বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন জাতির বাতিঘর খ্যাত অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। বেদনা বুকে চেপে তার সমাধিতে মাটি ছড়িয়ে দেন ভক্ত অনুরাগীরা। কয়েক মাস ধরেই তিনি হার্ট, কিডনি, ফুসফুস ও উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছিলেন। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে 14 মে বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিক্ষাবিদ লেখক ডক্টর আনিসুজ্জামান। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের করোনাকাল ও পরবর্তী বাংলাদেশ নিয়ে অনলাইন আলোচনায় বক্তব্য রাখছেন অংশগ্রহণকারীরা। সরাসরি নিয়ে যাচ্ছি সেই আলোচনায়। আমার কাছে মনে হচ্ছে এখানে আজকে যে ফোরামে যারা আছেন প্রত্যেকে অত্যন্ত ভালো কাজ করছেন। একমাত্র আমরা আসলে শিল্পীরা যারা আছি, আমার কাছে মনে হচ্ছে আমরা কাইন্ড অফ লিটল বিট কনফিউজ যে হোয়াট টু ডু। কারণ হচ্ছে যে আমরা চাই যে বাংলাদেশের প্রতিটা মানুষ ভালো থাকুক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে আমরা করোনাকে এই পর্যন্ত ফেস করছি সবাই মিলে, আমার মনে হয় উই আর ডুইং ভেরি গুড। কিন্তু তার মাঝে কিছু জিনিস যেমন আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি যতটুকু সচেতনতা তৈরি করা যায়, কিন্তু কথা হচ্ছে যে আমি নিজে সেই ইনফরমেশনটা প্রপারলি আমার কাছে আসছে কিনা, বা আমরা শিল্পীরা কাদামাটি বলে নিজেদেরকে মনে করি, আমাদেরকে উই নিড সাম গাইডেন্স। কেউ না কাউকে বা এগিয়ে আসতে হবে আমাদেরকে গাইড করে যে তোমরা এই জিনিসটা বলো। আপা বললেন মাস্কের কথা। এখন সাপোজ মনে করেন মাস্ক, আমি কোন মাস্কটা পরে বাইরে যাব? কাপড়ের মাস্ক থেকে শুরু করে সার্জিক্যাল মাস্ক আছে, N95 আছে, N99 আছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোন মাস্ক পরে আমি কোন জায়গায় যেতে পারবো? সো এখন কিন্তু সময় এসেছে এই ডিটেলিং গুলি করার। কারণ আমাদেরকে, আমার কাছে মনে হয় যে আগামী দিনগুলোতে দীর্ঘ সময় করোনার সাথে পাশাপাশি টিকে থাকতে হবে এবং পাশাপাশি সহাবস্থানে যুদ্ধ করে কাটাতে হবে। সো এই ইনফরমেশন গুলো যদি আমরা আরেকটু ডিটেইলিং করি, শাওন ভাই যেটা বলছিলেন যে আমাদের টিজি অনুযায়ী, সেগমেন্ট অনুযায়ী যদি আমরা কাদেরকে কিভাবে আমরা এই কমিউনিকেশন গুলো করতে পারি এবং সবাই মিলে একটা হাব থেকে যদি কমিউনিকেশন করি। কারণ পলক ভাই অনেক কিছু করেছেন, এর মধ্যে আমি আজকে অনেক কিছু শুনে চমৎকৃত হলাম, কিন্তু এইটুকু আমি জানি না। সাপোজ হয়তো আমি জানি না, তার মানে হয়তো গ্রামের কেউ জানে, কিন্তু এই জানাগুলো আমরা আরো সবাই মিলে যদি একসাথে একটা কমন প্ল্যাটফর্ম, যেমন আজকের এই প্ল্যাটফর্মে, আপনাদের এই প্ল্যাটফর্মে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারছি। সো ওরকম একটা কমন প্ল্যাটফর্মে সবাই যদি একসাথে পার্টিসিপেট করে আমাদের এই জিনিসগুলোকে আমরা আরো সুন্দরভাবে কমিউনিকেট করতে পারি, তাহলে আমার মনে হয় যে করা সম্ভব। এবং শিল্পীরা আসলে, আমি একটা কোনটা বলতে যেয়ে কোনটা বলবো, কি বলতে যেয়ে কি বলবো, এটার চাইতে কিন্তু আমরা আমার গাইডেড প্রেসক্রাইব জিনিস পেলে আমাদের জন্য সুবিধা হয় যে হুইচ ওয়ান ইজ পারফেক্ট। সো এই জায়গাটা আমার মনে হয় যে একটু নোটিস করা দরকার আছে। আর বাকিরা আমরা আমাদের মতো। কোভিড-19 চিকিৎসায় প্লাজমা থেরাপি চিকিৎসা নীতিগত অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রাথমিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে থাকা করোনা রোগীদের এই পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হবে। এছাড়া কুয়েত মৈত্রী হাসপাতাল সহ আরও 2টি হাসপাতালে এই থেরাপি প্রয়োগের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। যখন কোনো রোগের ওষুধ ও চিকিৎসা ব্যবস্থা নেই, তখন এটি পরীক্ষিত চিকিৎসা পদ্ধতি হিসেবে ব্যবহার করে সুফল মিলেছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের অধ্যাপক ও প্লাজমা থেরাপি চিকিৎসা বিষয়ক টেকনিক্যাল কমিটির প্রধান অধ্যাপক ডাক্তার এ খান। প্রাথমিকভাবে 45 জন রোগীকে এই চিকিৎসা দেওয়ার ফল পাওয়ার পর মুমূর্ষু রোগীদের নিয়মিতভাবে এই রোগের চিকিৎসা দেওয়ার পরিকল্পনা সংশ্লিষ্টদের। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে সারা দেশে নমুনা সংগ্রহের বুথের সংখ্যা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি পিসিআর পরীক্ষার ফল সঠিক আসছে কিনা তাও মনিটরিংয়ে রাখার তাগিদ দিচ্ছেন তারা। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। করোনা নমুনা সংগ্রহের জন্য দীর্ঘ লাইন, উপসর্গ নিয়ে সবাই দাঁড়িয়েছেন। এদের কেউ কেউ কোভিড পজিটিভ, আবার কারো আদৌ এ রোগ নেই। কার আছে কার নেই নিশ্চিত হওয়া যাবে পরীক্ষার পর, কিন্তু রোগ নিশ্চিত হতে এসে রোগ নিয়ে ফিরছেন না তো কেউ। ছড়ানোর শঙ্কা আছে আসা যাওয়ার পথেও। এ অবস্থায় ঝুঁকি কমাতে এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ বুথের পরামর্শ অনেকেরই। ঘাড়ের উপরে ঘাট ধরে দিয়ে ওই টেস্টের জন্য লাইন দাঁড়াচ্ছে, দেখা গেল ওই যার উপরে পাশে দাঁড়াচ্ছে ওই আক্রান্ত কিনা, ওর মধ্যে ভাইরাস থাকতে পারে, হয়তো আমি ভালোভাবে ওর দ্বারা আমি আক্রান্ত হচ্ছি, অথবা আমার মধ্যে আছে আমি তাকে আক্রান্ত করছি। এটি কিন্তু আসলে এখনো সুষ্ঠুভাবে হচ্ছে বলে মনে হচ্ছে না। এরই মধ্যে কিছু কিছু স্থানে বুথ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু তা চাহিদার তুলনায় খুবই কম।
পরীক্ষাগারও বাড়ানোর দাবি আছে। বিশেষজ্ঞ মহলে বিশ্লেষণ চলছে, নমুনা সংগ্রহ ও পরীক্ষায় মান সঠিকভাবে রক্ষা হচ্ছে তো। আরও বুথ বাড়ানো দরকার, ল্যাবরেটরি বাড়ানো দরকার, যাতে মানুষ সহজে টেস্ট করতে পারে, সহজে যদি বেশি টেস্ট আরও করা যায়। পরীক্ষার মান নিশ্চিত করতে গ্রহণযোগ্য প্রতিষ্ঠানকে তদারকির দায়িত্ব দেওয়ারও পরামর্শ এসেছে। তার 30% এমনি নেগেটিভ আসবে, ওটা রিপিট করতে হয়। সেজন্য করোনার লক্ষণ থেকেও নেগেটিভ হতে পারে, এটিকে ভুল ধরাও ঠিক হবে না। তো যেটা RT-PCR করা হয় এটার মধ্যে কিন্তু একটু কন্ট্রোভার্সি না, সত্য যেটা হলো প্রায় 70% কিন্তু পজিটিভ আছে। অনেক জায়গায় বলে 67 তারা পজিটিভ, আপনি কিন্তু 30% তারা কিন্তু রুগী থেকেও কিন্তু নেগেটিভ আসতে পারে। এর মানে এই নয় তার মধ্যে করোনা নাই। PCR ল্যাবে পরীক্ষায় সতর্কতা যেমন জরুরি, তেমনি সময় মতো মানুষের কাছে ফলাফল পৌঁছে দিতে তথ্য প্রযুক্তির ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। বিভিন্ন সংখ্যায় করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স করেছে 74টি দেশ, তালিকায় আছে বাংলাদেশও। বিভিন্ন জায়গা ও সময় থেকে নমুনা নিয়ে আরও সিকোয়েন্সিং করার কথা জানিয়েছেন চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর সমীর সাহা। এর মাধ্যমে ভাইরাসটির গতি প্রকৃতি নির্ণয় করা যাবে, জানা যাবে কোন ধরনের ভ্যাকসিন কার্যকর হবে। গবেষণা এগিয়ে নিতে প্রতিষ্ঠানগুলোর মধ্যে সংযোগ স্থাপনের তাগিদ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনা ভাইরাস চীন থেকে ছড়িয়ে এখন বিশ্ব মহামারী। আক্রান্তের শীর্ষে যুক্তরাষ্ট্র, স্পেন, রাশিয়া, যুক্তরাজ্য, ব্রাজিল। বাংলাদেশের অবস্থান 30তম। বিশ্বের 74টি দেশ করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স বা জীবন রহস্য উন্মোচন করেছে। সেই তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের নামও। বাংলাদেশ চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর সমীর সাহার নেতৃত্বে বিশেষজ্ঞ দলের করোনা জীবন রহস্য উন্মোচন নিঃসন্দেহে বড় সাফল্য। এ পর্যন্ত 24,000-এর বেশি জিনোম সিকোয়েন্স জমা পড়েছে এই 74টি দেশ থেকে। বাংলাদেশ থেকে এই যে যাত্রাটি শুরু হলো, এটি আমাদের জন্য একটি আশাব্যঞ্জক ঘটনা, কারণ এই জিনোম তথ্য উদ্ঘাটনের মধ্য দিয়ে আমরা আসলে আস্তে আস্তে জানতে শুরু করব যে বাংলাদেশে কি রকমের ভাইরাস আছে। ডক্টর সমীর সাহা জানান, 9 বার বা তারও বেশি রূপ পরিবর্তন করা করোনা ভাইরাসের আরও সিকোয়েন্সিং প্রক্রিয়াধীন। বিভিন্ন জায়গা থেকে, এক নাম্বার, দুই নাম্বার বিভিন্ন সময় থেকে আলাদা করে নিয়ে তারপর সিকোয়েন্সিং করব। তারপরে দেখবো যে গ্র্যাজুয়ালি প্রথম দিকে যেই যারা এলেন তারা, আর এখন থেকে 2 মাস 3 মাস ধরে যেগুলো সার্কুলেট করছে বাংলাদেশে, তারা কিভাবে আবার চেঞ্জ হচ্ছে সেগুলো আমরা দেখার জন্য করব। এর মাধ্যমে ভাইরাস মোকাবেলায় কোন ভ্যাকসিন কার্যকর হবে তা জানা যাবে। ভ্যাকসিন এলো, বাট আমরা দেখতে পারবো যে যদি আমরা বলছি এখানে টার্গেট করছে, আই উইশ যে প্রত্যেকেই তাই কাজ করবে, কিন্তু কোনো একটা যদি কাজ না করে সেটাকে আমরা বের করতে পারবো খুঁজে যে এই টার্গেটটাকে নিয়ে ভ্যাকসিনটা কাজ করছে, কিন্তু এই টার্গেটটা আমার এখানে মিউটেশন হয়ে গেছে, সেটা আমরা কিন্তু বলতে পারবো। পিসিআর টেস্ট প্রসঙ্গে সমীর সাহা বলেন, সিকোয়েন্স করে এটি ডিজাইন করা হয়। সিকোয়েন্স যদি পরিবর্তন হয়ে যায় তাও বোঝা যাবে জিনোম সিকোয়েন্সের মাধ্যমে। সিকোয়েন্সটা যদি কোনোভাবে মিউটেশন হয়ে যায় সেটাও কিন্তু আমার এই সিকোয়েন্সিং থেকে আমরা বুঝতে পারবো। যখন আমরা বুঝতে পারবো তখন আমরা বুঝবো যে না, পিসিআর তো কাজ করবে না, ফলস নেগেটিভ আসবে। তো এই কাজগুলো কিন্তু আমরা খুবই রিয়েল টাইমে করতে পারবো। বিশেষজ্ঞরা বলছেন, গবেষণা এগিয়ে নিতে যারাই কাজ করছে তাদের মধ্যে যোগাযোগ স্থাপন করা এবং রোগীদের তথ্য সতর্কতার সাথে সংরক্ষণ করা জরুরি। কারা কি ধরনের কাজ করছেন এটা যেন একজন আরেকজনেরটা জানেন। যদি সেটা ঘটে তাহলে আমরা বুঝতে পারবো যে একাধিক গ্রুপ একই জিনিস নিয়ে কাজ করছে কিনা। আমাদের যেহেতু রিসোর্স কম, সুতরাং আমরা যদি কাজগুলো একটু ভাগ করে করতে পারি তাহলে আমাদের জন্য সেটা মঙ্গলকর। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা মহামারীর বিরূপ প্রভাবে বড় ক্ষতির মুখে পড়েছে দেশের বিমান সংস্থাগুলো। বাংলাদেশ বিমানও কয়েকশো কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে। গত 2 মাসে একেবারেই আয় নেই। ক্ষতি সামাল দিতে এরই মধ্যে 1000 কোটি টাকা ঋণ নিয়েছে বাংলাদেশ বিমান। জসিম জুয়েলের রিপোর্ট। করোনার থাবায় মূলত মার্চের শুরু থেকেই সীমিত হতে থাকে বিমানের ফ্লাইট, কমতে থাকে আয়, আর 26শে মার্চ থেকে পুরোপুরি বন্ধ বিমান চলাচল। মাঝে চীনের সাথে ফ্লাইট পরিচালনা শুরু করে বিমান। এ অবস্থায় করোনা ভাইরাস বিশ্বের অন্য দেশের মতো এভিয়েশন খাতে মহা বিপর্যয় ডেকে এনেছে। নানামুখী সংকটে বিমান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাংক থেকে ঋণও নিতে হয়েছে তাদের। বিমানের এমডি জানালেন, এই টাকায় ঋণের কিস্তি, কর্মীদের বেতন সহ অন্যান্য খরচ চালিয়ে নেওয়া হবে। কন্ট্রাকচুয়াল পেমেন্ট আছে
ঋণের কিস্তি আছে, এয়ারক্রাফট কেনার জন্য যে ফিনান্সারদের থেকে টাকা নেওয়া হয়েছিল তাদের কিস্তি, সেগুলো সভরেন গ্যারান্টি লোন, সেগুলো দেয়া, এয়ারক্রাফটের মেনটেনেন্স, ওইগুলো। ব্রিটিশারের 30% এমপ্লয়ি ছাঁটাই করছে, তো ইনকাম নাই। আমার তো এপ্রিল মাসের ইনকাম নাই, মার্চ মাসে ইনকাম ছিল 30%, 40% ইনকাম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরও রাজস্ব হারাচ্ছে। বিমানবন্দরের পরিচালক জানালেন, চীনে যাত্রীবাহী কয়েকটি ফ্লাইট ছাড়া সবই বন্ধ। 250 থেকে 260টি ফ্লাইট ওঠানামা করতো, সেখানে আমার বর্তমানে বলতে গেলে 5 থেকে 6টি কমার্শিয়াল না প্যাসেঞ্জার ফ্লাইট ওঠানামা করছে। তো সেই ক্ষেত্রে আসলে আর্থিক ক্ষতি তো হচ্ছেই। একদিনে আমাদের আগের বছরের তুলনায় এবছরে আনুমানিক 80 থেকে 85% যে আমাদের রেভিনিউ ইনকাম ছিল সেটা হচ্ছে না। তবে ক্ষতি কাটিয়ে ওঠা কঠিন বলেই মনে করছেন তারা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরবো তখন যা থাকবে। স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে বললেন ওবায়দুল কাদের। ক্রাইসিস ম্যানেজার হিসেবে প্রধানমন্ত্রীর দক্ষতা নজিরবিহীন। দেখছিলেন রাত 11টার 21 সংবাদ। সামাজিক যোগাযোগ সহ বিভিন্ন মাধ্যমে একটি স্বার্থান্বেষী মহল সরকারের বিরুদ্ধে তথ্য লুকোচুরি, কাল্পনিক ও উদ্দেশ্যমূলক অপপ্রচার করে যাচ্ছে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনা ভাইরাস সংকটে ক্রাইসিস ম্যানেজার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা ও দক্ষতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ৭৫ পরবর্তী ইতিহাসে নজিরবিহীন। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ক্ষেত্রে একটি স্বার্থান্বেষী মহল সরকারের বিরুদ্ধে তথ্য লুকোচুরি, কাল্পনিক উদ্দেশ্যমূলক অপপ্রচারে লিপ্ত হয়েছে। সাধারণ ছুটিতেও রাজধানীতে বাড়ছে জনসমাগম। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি চলাচল করছে ভাড়ায় চালিত বিভিন্ন যানবাহন। কেনাকাটায়, বাজার সদাইয়ে অনেকেই মানছেন না সামাজিক দূরত্ব। রাজধানীর প্রধান সড়কগুলোতে দেখা মেলেনি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। দেখুন রাসেল খানের রিপোর্ট। করোনা সংক্রমণের মাত্রা দিন দিন বাড়ছে, সতর্কতায় চলছে সাধারণ ছুটি। তবে রাজধানীর প্রধান সড়কগুলোতে যানবাহনের চলাচল বলে দেয় সংক্রমণ রোধে সতর্কতা মানছে না অনেকেই। রাজধানীর রাজপথে বাড়ছে ব্যক্তিগত যানবাহন। গণপরিবহন না থাকলেও চলছে অটোরিকশা, মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন। সড়কে চেকপোস্ট থাকলেও তা ফাঁকা, দায়িত্ব পালন করতে দেখা যায়নি কাউকে। ঘর থেকে বের হওয়া মানুষেরা বলছেন, করোনায় থমকে গেছে জীবনের চাকা, তাই ঝুঁকি নিয়েই বের হতে হয়েছে। খাবারের অনেক অসুবিধা, এখন বাঁচার তাগিদ করা লাগে কিছু, এখন এই স্বাভাবিক পর্যায়ে করতেছি, তাও অনেক ভয়ে ভয়ে। ভাড়া মারছি মাত্র 280 টাকা, এখন বউ পোলাপান আছে, না খায় কি রাখা যাইব। এদিকে সকালেই দোকান খুলে পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। ক্রেতার উপস্থিতিতে হতাশ তারা। সরকার যে 14টা শর্ত দিচ্ছে সেগুলো বিধি সব মেনে চলতেছি, বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছি। কাস্টমার এখন উঠতেছে না, কাস্টমার এখন আসতেছে না। গত বছর আমরা দেখা যায় এই সময় ঠিকমতো দাঁড়ানোর সুযোগ পেতাম না, কিন্তু এবার দেখা যায় যে আমাদের এখান একেবারেই ফাঁকা। তবে মার্কেট ও শপিং মলে বাড়ছে সমাগম। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির ব্যবস্থা থাকলেও অনেক ক্রেতাই তা মানছেন না। এটা আসলে সম্ভব না, কারণ বাংলাদেশের মানুষ এরকম। পরিস্থিতি উল্টা হয়ে গেছে আর কি, ডাবল হয়ে গেছে, দাম আর কমার কথা কি এখন বাইরে গেছে। দেশের এমন পরিস্থিতিতে ব্যবসা প্রতিষ্ঠান খুললেও লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। ঘাটগুলোতে এখনো মানুষের চাপ। গণপরিবহন বন্ধ থাকায় ফেরি পার হয়ে প্রাইভেট কার ও ভাড়া গাড়িতে করে কর্মক্ষেত্রে ফিরছে মানুষ। দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকামুখী শত শত যাত্রী। তবে মহাসড়কে গণপরিবহন না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। অতিরিক্ত ভাড়ায় ছোট যানবাহনে গাদাগাদি করে যেতে হচ্ছে। মুন্সিগঞ্জের লৌহজংয়ে শিমুলিয়া ঘাটে ফেরি পারাপারের জন্য অপেক্ষায় কমপক্ষে 600 যানবাহন। প্রতিদিনই এ ঘাটে ফেরি পারের জন্য যানবাহনের সংখ্যা বাড়ছে। শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে 13টি ফেরি চলছে। তবুও যানবাহন পারাপারে হিমশিম খেতে হচ্ছে ঘাট কর্তৃপক্ষকে। করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় 25 মার্চ থেকে গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। উপসর্গ নিয়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।
মানিকগঞ্জ সদর হাসপাতালে আইসোলেশনে থাকা অবস্থায় ৬৫ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সাতক্ষীরায় মারা গেছেন করোনা পজিটিভ এক স্বাস্থ্যকর্মী। দিনাজপুরের হিলিতে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়। ২৪ ঘণ্টায় জয়পুরহাটে নতুন করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। দিনাজপুরে নতুন করে ২ জন সহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৮ জন। আক্রান্ত ২ জন ঢাকা ফেরত স্বামী স্ত্রী। রংপুরে ৭ পুলিশ সদস্য, ৩ আনসার ভিডিপি সদস্য সহ ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এই ঘটনায় ৮০টি বাড়ি লকডাউন করা হয়েছে। সিরাজগঞ্জে নতুন করে ৩ পুলিশ সদস্য সহ ৯ জন আক্রান্ত হয়েছে। রংপুরে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন ৯ পুলিশ সদস্য, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪ নার্স সহ ১৫ জন করোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এডিস মশা নিয়ন্ত্রণ করে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে শনিবার থেকে চিরুনি অভিযান সর্বাত্মকভাবে সফল করতে নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত আসনে কাউন্সিলরদের আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। সকাল ১১টায় এবং বিকাল ৩:৩০টায় পৃথক দুটি অনলাইন সভায় মেয়র জানান, নগরবাসী যে প্রত্যাশা নিয়ে তাদের নির্বাচিত করেছেন তা পূরণে কাজ করতে হবে। কাউন্সিলরদের উন্নয়ন কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ে শেষ করার তাগিদ দেন মেয়র। নির্ধারিত পরিমাণে এবং মানসম্পন্ন মশা নিধনের ওষুধ ছিটানো হচ্ছে কিনা তা নিশ্চিত করতে কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান তিনি। করোনাকালে সমাগত ঈদ। অন্য বছরগুলোতে রোজার শুরু থেকেই দর্জি বাড়ি ভীষণ ব্যস্ত থাকলেও এবার ঘুরছে না সেলাই মেশিনের চাকা। কর্মহীন অনিশ্চিত জীবনে ভর করেছে একরাশ হতাশা। দর্জি বাড়িতে করোনা বয়ে এনেছে দুঃখের পাহাড়। আরও জানাচ্ছেন শাকের আরজু। ঈদ মানেই নানা নতুন পোশাক, কাপড় কিনে পছন্দের ডিজাইনে পোশাক বানাতে ভিড় বাড়ে দর্জি বাড়ির দুয়ারে। রোজার এই সময়টা দর্জিপাড়ায় ব্যস্ততার সীমা থাকে না। শবে বরাতের পর থেকে রাত দিন এক করে চাঁদ রাত পর্যন্ত চলত একটানা কাজ। অনেকেই ১ মাস আগে থেকেই অর্ডার নেওয়া বন্ধ করে দেয়। তবে ঈদ আসলেও দর্জি বাড়িতে করোনা এসেছে দুঃখ হয়ে। এবার থমকে গেছে আয়ের চাকা। এবারকার রমজানে কোনো কাজ কাম নাই, দোকান খুলে বৈশা থাকি, কাজ কাম হয় না, নাই কাস্টমার নাই, কর্মচারী কারিগরগুলোও নাই, যা টুকটাক কাজ আসবে এখন আর কাজ আসে না। ক্ষুদ্র পরিসরে কেউ কেউ কিছু কাজ পেলেও কারিগরের অভাবে তাও বন্ধের পথে। এবার লকডাউনে মনে করেন যে সবারই ক্ষতি হয়েছে। আমাদের কারিগর যারা আছে 2টা বাড়ি গ্রামে চলে গেছে, আর 2 জন যারা আছে আর কাজ করতেছে। রাজধানীর বিভিন্ন মার্কেট বন্ধ, ব্যবসা নেই টেলার্সেরও। তাই তো ক্ষতিগ্রস্তদের প্রণোদনার আওতায় আনার দাবিও উঠেছে। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। বিরতি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরবো তখন থাকবে। রাঙামাটিতে সেনাবাহিনীর ১ মিনিটের বাজার, বিনামূল্যে ৯ পণ্য পাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। দেখছিলেন রাত ১১টার ২১ সংবাদ। চট্টগ্রামের পর রাঙামাটিতে অসহায় দুস্থ ও নিম্ন আয়ের মানুষের জন্য ১ মিনিটের বাজার চালু করল সেনাবাহিনী। করোনা দুর্যোগে মানুষদের সেবা দিতে ২৪ পদাতিক ডিভিশনের জিওসির নির্দেশে রাঙামাটি সেনা রিজিয়নের উদ্যোগে এ বাজার থেকে প্রতিবন্ধী, অসহায় ও দুস্থ ব্যক্তিদেরকে ১ মিনিটের মধ্যে ৯ প্রকার নিত্যপণ্য দেয়া হচ্ছে বিনামূল্যে। প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরাসরি এসব পণ্য কিনে নেয় রাঙামাটি সেনা রিজিয়ন। পরে সেগুলি ১ মিনিটের বাজারের মাধ্যমে দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়। এজন্য তালিকা তৈরি করে প্রত্যেককে একটি করে টোকেন দেওয়া হয়েছে। কৃষকের ক্ষেত পর্যায়ে ক্ষেত থেকে এই সমস্ত শাকসবজি এগুলোকে সংগ্রহ করেছে। তাতে কি হয়েছে, এই দুঃসময়ে কৃষকরা কিন্তু তাদের ন্যায্য মূল্য পাচ্ছে। এখানে একটা বাজারের পরিবেশ আছে ঠিকই, কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আমরা বিভিন্ন দ্রব্য যেগুলো আপনারা এখন দেখেছেন আমরা তাদের হাতে তুলে দিতে পারি। করোনা সংকটে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খাবার ও আর্থিক সহায়তা দেয়া অব্যাহত রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার 450 জন কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ বিশ্বাস। আর চাঁপাইনবাবগঞ্জের 5 উপজেলায় 1000 ব্যক্তিকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ব্রাহ্মণবাড়িয়ায় করোনা সংকটে 150 জন অসহায় মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করে ডেন্টাল সার্জন অ্যাসোসিয়েশন অব ব্রাহ্মণবাড়িয়া। নওগাঁর রানীনগরে প্রতিবন্ধী 110 জন শিক্ষার্থী ও তাদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আর করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে নওগাঁর 11টি উপজেলার 75,000 পরিবারের মাঝে 2,500 টাকা করে বিতরণ শুরু হয়েছে। ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কৈল উপজেলায় 500 কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশ। এদিকে রাজশাহীর দুর্গাপুরে করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত 200 পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে উন্নয়ন সংস্থা আশা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা। নাটোরে করোনায় কর্মহীন ও অসহায়দের 55 টাকার সবজি 5 টাকায় দিচ্ছে স্থানীয় একটি সামাজিক সংগঠন। এছাড়া নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য সহায়তা সহ ইফতার সামগ্রীও বিতরণ করেছে সংগঠনটি। নাটোর প্রতিনিধি নভিউর রহমান পিপলুর সহায়তায় আফসানা নীলা রিপোর্ট। করোনায় কর্মহীন ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে নাটোরের জাগোবাহে কণ্ঠী সবাই সংগঠন। লকডাউন আর কোয়ারেন্টাইনে থাকা মানুষদের খাদ্য সহায়তা দিচ্ছে তারা। মোবাইল ফোনের মাধ্যমে যিনি যোগাযোগ করছেন তার বাড়িতে পৌঁছে যাচ্ছে খাদ্য। 25 এপ্রিল থেকে সংগঠনটি কার্যক্রম শুরু করে এ পর্যন্ত 2100 পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে। এছাড়াও 2000 মানুষকে দিচ্ছে মাস্ক ও 5 টাকায় 55 টাকার মূল্যে সবজি। সংগঠন থেকে আমাদেরকে আগেও তরকারি দিয়েছে, আবার আজকেও আমি পাইছি। ফোন নম্বর নিয়ে আমরা ফোন করলাম, দিন এসে আমাদের কিছু খাদ্য দিয়ে গেছে। বেশ কিছুদিন আমরা চললাম ওই খাদ্য দিয়ে, 5-7 দিন খেতে পারলাম। আবার তারা আবার এই খাদ্য দিয়ে গেল। আত্মমানবতার সেবাই এমন উদ্যোগ জানান সংগঠনটির সদস্যরা। চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু এগুলো নিয়ে একটা প্রজেক্ট আছে, এগুলো আমরা ফোন কলের মাধ্যমে দিই। প্রত্যেকটা ওয়ার্ডে 1000 করে ইফতারি প্যাকেট 1000 পরিবারের মাঝে আমরা বিতরণ করতেছি। পাশাপাশি যে মহল্লাগুলোর মসজিদগুলো আছে সেই মসজিদে আমরা এই ইফতারিগুলো বিতরণ করে থাকি। নামমাত্র একটা মূল্য 5 টাকা করে নির্ধারণ করা হলো, যে যাতে কেউ না মনে করে যে আমি ভিক্ষা দিচ্ছি, দান নিচ্ছি। নাটোরে একসময় সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধে লাঠি বাসী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল সালামের পৃষ্ঠপোষকতায় এলাকার উদ্যমী তরুণ ও কর্মজীবী যুবকদের নিয়ে গড়ে উঠেছে সংগঠনটি। আফসানা নীলা, 21 টেলিভিশন। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। করোনায় বৈশ্বিক অর্থনৈতিক ক্ষতি 9 লাখ কোটি ডলারে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। বিশ্ব অর্থনীতি নিয়ে এক প্রতিবেদনে এই পূর্বাভাস দেয় এডিবি। সংস্থাটির এপ্রিলে প্রকাশিত বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাস প্রতিবেদনের তুলনায় এবার দ্বিগুণ প্রাক্কলন করা হয়েছে। এডিবির মতে দক্ষিণ এশিয়ার করোনাজনিত ক্ষতির পরিমাণ দাঁড়াবে 14,200 কোটি থেকে 21,800 কোটি ডলারের মতো। সার্বিকভাবে এবার দক্ষিণ এশিয়ার জিডিপি 3.9% থেকে 6% কমবে। বিরতি নিচ্ছি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরব তখন থাকবে। বিশ্বে করোনা মহামারীতে 3 লাখেরও বেশি মানুষের প্রাণহানি, মৃত্যু হারের নিম্নগতি। শেষ করব রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সর্বাধিক পরীক্ষায় সর্বোচ্চ 1202 জন শনাক্ত। করোনায় আক্রান্তের সংখ্যা 20,000 ছাড়ালো, আরও 15 মৃত্যু। অন্তিম শয়নে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। স্বাস্থ্যবিধি মেনে আজিমপুরে দাফন, দেশ জুড়ে শোকের ছায়া। প্লাজমা থেরাপি অনুমোদন, বাড়ছে করোনা সংক্রমণ। নমুনা সংগ্রহের বুথ বাড়ানোর পরামর্শ।
জিনোম সিকোয়েন্সে ৭৪ দেশের তালিকায় বাংলাদেশ, গবেষণা এগিয়ে নিতে সংযোগ স্থাপনের তাগিদ। আপনার সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে আর ভিজিট করুন equity-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/equity24 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।